আজ আমরা কথা বলবো সেন্টেন্স কারেকশন বা বাক্য শুদ্ধিকরণ নিয়ে। আমরা অনেক সেন্টেন্স লিখি, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর কথা বলেন, কিংবা আপনি কোনো একটা বিষয়ের উপর এসে লিখেছেন, প্যারাগ্রাফ লিখেছেন, লেটার লিখেছেন। আমরা সেন্টেন্স লিখে যাই, সেন্টেন্স কারেক্ট হয় কিনা বুঝবো কিভাবে? এজন্য শিখতে হবে সেন্টেন্স কারেকশনের কলা কৌশলগুলো। দ্বিতীয়ত, প্রিলিমিনারি পরীক্ষায় সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর থেকে তো নিয়মিত প্রশ্ন থাকেই, এজন্য শিখতে হবে সেন্টেন্স কারেকশন। সত্যি বলতে সেন্টেন্স কারেকশন এমন একটা টপিক যা হাতে গোনা 8-10টা রুলস মুখস্থ করে শেখা যাবে না। অন্যান্য টপিক যেমন পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্স, ট্রান্সফরমেশন, এগুলোর মতো সেন্টেন্স কারেকশনকে আমরা একটা টপিক বলতে পারি না, বরং ইংরেজি গ্রামারের সবকিছু মিলেই হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন। অর্থাৎ সেন্টেন্স কারেকশন শিখতে হলে আপনাকে ইংলিশ গ্রামারের A to Z সবই জানতে হবে। আজ আমরা একটা মজার পদ্ধতিতে ক্লাসটা করব। সেটি হলো, আমরা একটা করে ভুল বাক্য নিব, সেই ভুল বাক্যকে ঠিক করতে গিয়ে আমরা একটা নিয়ম শিখে নিব। এভাবে আমরা প্রতিটা সেন্টেন্সের অধীনে অনেকগুলো রুলস শিখে যাব, যা দিয়ে ধরে নেওয়া যায় সেন্টেন্স কারেকশনের মোটামুটি যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা রুলস সবই শেখা হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করি। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমি কারেক্ট করতে চাই তাহলে আমার করণীয় কি? দেখেন এই বাক্যে কি বলা আছে। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস আর এসেনশিয়াল টু দ্য কনজারভেশন অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। স্যার, আমি এই বাক্যের মিনিং কিচ্ছু জানি না। ন্যাচারাল মানে কি আমি জানি না, রিসোর্স মানে কি আমি জানি না, ডিফারেন্ট মানে কি, আমি কোনো কিছুরই মিনিং জানি না। যদি এমন হয় তাহলে আমি সেন্টেন্স কারেক্ট করব কিভাবে? সেক্ষেত্রেও হয়তো সম্ভব, আপনি মিনিং পুরোপুরি না জানলেও সেন্টেন্স কারেকশন করতে পারেন। কিভাবে? খেয়াল করেন, আপনি নিশ্চয়ই এতটুকু বুঝতেছেন, এখানে আর শব্দটি এটা বাক্যের ভার্ব। আর আমরা ছোটবেলা থেকে এতটুকু জানি, বাক্যের যেটা ভার্ব, সেই ভার্বের পূর্বে যে থাকে সে হলো বাক্যের সাবজেক্ট। তার মানে এই অংশটা হলো পুরোটাই বাক্যের কি? সাবজেক্ট। তাহলে ভার্বের পূর্বের অংশটাকে বাক্যের সাবজেক্ট বলা হয়। এখন এই সাবজেক্টটা একটা ফ্রেজ হয়ে গেছে, অর্থাৎ কয়েকটা শব্দ মিলে যখন বাক্যের একটা সাবজেক্ট গঠিত হয় সেটা একটা ফ্রেজ হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা নিয়ম মনে রাখবেন, কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট গঠিত হলে আমরা ভার্ব বসাবো প্রথম নাউন অনুসারে। নিয়মটা আমি লিখে দিব, তার আগে একটু কথা বুঝি। কয়েকটি শব্দ মিলে বাক্যের একটি সাবজেক্ট গঠিত হলে সেক্ষেত্রে ভার্ব বসবে আপনার প্রথম নাউন অনুসারে। তাহলে আমার প্রথম নাউনটা কি? প্রোডাকশন। প্রোডাকশন শব্দটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার এই ভার্বটাও সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে আর না হয়ে কি হওয়া উচিত ছিল? ইজ। এখানে ম্যাটেরিয়াল শব্দটা প্লুরাল নাম্বার, এটা দেখে এটা মনে করে এখানে আর ব্যবহার করা যাবে না, সুতরাং ভার্বটা হওয়া উচিত ছিল ইজ। এই বাক্যে যদি আমি আর এর পরিবর্তে ইজ ব্যবহার করি সেন্টেন্সটি কারেক্ট হবে। তাহলে এখান থেকে আমরা যে নিয়মটি পেলাম সেটি হলো, যদি আমি আমার ভাষায় লিখি যে কতগুলো শব্দ, আপনারা এটা খাতায় নোট করতে পারেন, কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটি সাবজেক্ট গঠিত হলে প্রথম নাউন অনুসারে ভার্ব বসে। প্রথম নাউন অনুসারে ভার্ব বসে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটি সাবজেক্ট গঠিত হলে আমার ভার্বটা ব্যবহার হবে কোনটা অনুসারে? প্রথম নাউন অনুসারে। চাইলে আপনি খুব সহজে মনে রাখতে পারেন যে প্রেপোজিশনের পূর্বের নাউন অনুসারে। কিন্তু ভাই, অনেক বাক্য আছে যেগুলোতে এখানে প্রেপোজিশন থাকবে না, একটা পার্টিসিপল থাকতে পারে, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে পারে, অনেকভাবেই হতে পারে। সুতরাং এই সস্তা নিয়মটা মনে রাখার চেয়ে বরং একটু কষ্ট করে মনে রাখেন যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের সাবজেক্ট গঠিত হলে সবার আগে যে নাউন, যেটাকে আমরা বলি হেড ওয়ার্ড, সেই নাউন অনুসারে আমাকে ভার্ব বসাতে হবে। দ্যাট মিনস নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয় আমার ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার, নাউন যদি প্লুরাল নাম্বার হয় আমার ভার্ব হবে প্লুরাল নাম্বার। এখানে আপনারা দেখতেছেন প্রোডাকশন নাউনটি সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আর বসা উচিত না, বরং আর এর পরিবর্তে ইজ বসা উচিত। তাহলে আমার সেন্টেন্সটা হলো, দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস ইজ এসেনশিয়াল টু দ্য কনজারভেশন অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। এমন হয় আপনারা খুব চমৎকারভাবে একটা সেন্টেন্স ইনকারেক্ট থেকে কারেক্ট করা শিখে গেলেন,
পাশাপাশি একটা নিয়ম জেনে গেলাম যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের সাবজেক্ট গঠিত হলে সেই সাবজেক্টের প্রথম নাউন অনুসারে ভার্ব বসাতে হবে। এবার আমরা পরের বাক্যে চলে যাব। একই রকম ভাবে এখানে আমরা যে স্ক্রিনের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। কি লেখা আছে এখানে? স্পন্সর্স অফ দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট who bought advertising time on television includes at least a dozen international firms whose names are familiar to many consumers. যারা প্রতিটা শব্দ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন তাদের জন্য সেন্টেন্স কারেকশন না, যখন যা প্রয়োজন তখন সেটা নিয়ে ভাবতে হবে। এখন আপনাকে খুঁজতে হবে ভার্ব, সাবজেক্ট এগুলো সমন্বয় ঠিক আছে কিনা। স্যার আমি এই বাক্যের কোনো ওয়ার্ডের মিনিংই জানি না, তো না জানলেও সম্ভব। কিভাবে সম্ভব? দেখেন এই বাক্যের ভার্ব আছে কোনটা? এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব, এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইনক্লুডস। এখন বলতে পারেন বট, হ্যাঁ বটও ভার্ব, বাট এটা কিন্তু একটা ক্লোজ। দেখেন এখানে হু আছে, হু থেকে শুরু করে এটা একটা ক্লোজ। আমার বাক্যের প্রধান ক্রিয়া হচ্ছে ইনক্লুডস। ওকে, সাদা মনে কাদা নেই এভাবে চিন্তা করেন। ইনক্লুডস শব্দটা যদি ভার্ব হয় তাহলে আপনি এতটুকু নিশ্চিত যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট, অর্থাৎ ভার্বের পূর্বের অংশটাই হলো বাক্যের কি সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হয় তখন প্রথম নাউন অনুসারে ভার্ব বসাতে হয়। তাহলে আমার এখানে প্রথম নাউনটা কি ভাই? প্রথম নাউনটা হলো স্পন্সর্স। তাহলে স্পন্সর্স নাউনটা যেহেতু প্লুরাল নাম্বার, নিশ্চয়ই আমার ভার্বও হবে প্লুরাল নাম্বার। তাহলে আমার প্লুরাল ভার্ব হলে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয়? হয় না। তার মানে এই শব্দটা আমার ভুল। এখানে ইনক্লুডস না হয়ে কি হবে? ইনক্লুড। কি হবে? ইনক্লুড। তার মানে আমরা যে নিয়মটা শিখলাম সেটা আমরা বুঝে গেলাম যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা সাবজেক্ট গঠিত হলে ভার্ব বসে কোনটা অনুসারে? প্রথম নাউন অনুসারে। আমরা এই নিয়ম দিয়ে আরো একটা প্রশ্ন সলভ করব। এখানে খেয়াল করেন কি বলা আছে? বাইং ক্লোথস আর অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস বিকজ দোজ ক্লোথস দ্যাট আ পারসন লাইকস আর রেয়ারলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার। অনেক কথা আছে যে কাপড় কিনতে গেলে সময়সাধ্য ব্যাপার, কারণ আপনি যেটা পছন্দ করেন সেটা গায়ে লাগে না, হ্যান তেনারা অনেক কথা বলছে। ভাই এগুলো আমার বোঝার বিষয় না, আমার বোঝার বিষয় সাবজেক্ট ভার্ব এগুলো সমন্বয় ঠিক আছে কিনা। আপনি দেখেন এই বাক্যের ভার্বটা কি? আর। সো আর যদি ভার্ব হয় তাহলে এই পুরো অংশটাই হচ্ছে আমার বাক্যের কি সাবজেক্ট। কথা আগেরটাই, যখনই কয়েকটা শব্দ মিলে বাক্যের সাবজেক্ট গঠিত হয় সেক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব কোনটা অনুসারে? প্রথম নাউন অনুসারে। আপনি হয়তো বুঝাবেন যে এটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পরে ভার্ব সিঙ্গুলার হয়। ভাই আমি এত পেইন নিব না, আমার কথা একটাই, কয়েকটা শব্দ মিলে বাক্যের সাবজেক্ট গঠিত হলে আমি ভার্ব বসাবো প্রথম নাউন অনুসারে। তাহলে আমার এখানে প্রথম নাউন কে? প্রথম নাউন হচ্ছে বাইং, ক্লোথস কিন্তু না। তার মানে বাইং কেনা, এটাই হচ্ছে আমার আসল হেড ওয়ার্ড বা আসল নাউন। তাহলে বাইং শব্দটা যেহেতু সিঙ্গুলার তার মানে আমার ভার্বটা এখানে আর না হয় কি হবে? ইজ হবে। আর যদি আপনি সচেতনভাবে চিন্তা করেন তবুও আপনি বুঝবেন এখানে ইজি হবে, কারণ এখানে কে টাইম কনজিউমিং, সময় যায়, সময় সাধ্য ব্যাপার কোনটা? কাপড় নাকি কাপড় কেনা? কাপড় ক্রয় করাটা হচ্ছে টাইম কনজিউমিং একটা বিষয়। তাহলে এটা আসল সাবজেক্ট কিন্তু ক্লথস না, আসল সাবজেক্ট হচ্ছে বাইং। বাইং সিঙ্গুলার, সুতরাং ভার্ব হয়ে গেল কি সিঙ্গুলার নাম্বার। কথা আবারও সেটি হলো কয়েকটা শব্দ মিলে একত্রিত হয়ে যখন বাক্যের সাবজেক্ট গঠিত হবে ভার্ব বসবে কোনটা অনুসারে? প্রথম নাউন বা হেড ওয়ার্ড অনুসারে। এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখে আসি।